সালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? ওয়ালাইকুম আসসালাম জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভালো আছো সবাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমাদের কলেজ থেকে রিটায়ারমেন্টে গেছিল একজন স্যার, ইংলিশের আব্দুল জলিল, বয়স 62 বছর। আজকে মারা গেছেন। সবাই দোয়া করবা ওনার আত্মা যেন আল্লাহ শান্তিতে জান্নাতে রাখে। ইংলিশের আব্দুল জলিল স্যার। উনি আমাদের থেকে রিটায়ারমেন্টে গেছিলেন। রিটায়ারমেন্টে 62 বছর বয়স। তো আসলে যে মহামারী দেখা দিচ্ছে, তোমরা হয়তো টেলিভিশন, পত্রপত্রিকা, আমাদের আহ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত এগুলা শুনতে পাচ্ছ, মাঝে মধ্যে শুনবা এগুলি। হ্যাঁ? তো এই জন্য সবাই সবার জন্য দোয়া করবা এবং সারা বিশ্ববাসীর জন্য দোয়া করবা, আমাদের দেশের জন্য দোয়া করবা, যাতে আমরা এখানে সবাই ভালো থাকতে পারি। আই তো আজকে আমরা আলাপ করব একটা পুরাতন ক্লাস নিয়ে, ক্লাস নাম্বার 4। এই ক্লাসটা ভালোভাবে আলাপ করতে পারিনি সে সময়। এই ক্লাসে অনেকগুলো সমস্যা আছে যেগুলি আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এই জন্য ক্লাস নাম্বার 4 এর উপরে আজকে আমি আলাপটা করব তোমাদের সাথে। সৃজনশীল সমস্যা 5 দেখো। রাশেদ ট্রেডার্স এর হিসাব বইতে 2020 সালে প্রাপ্য হিসাব সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ: 1 জানুয়ারি 2020 তারিখে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত। এটা পুরাতন সঞ্চিতি, তোমরা জানো সবসময়। 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ, এটা হলো সমাপনী প্রাপ্য হিসাব। আর প্রাপ্য হিসাবের উপর 500 টাকা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে। 500 টাকা অনাদায়ী পাওনা মানে হচ্ছে যেটা লিখিতব্য বলা হয়, বা নতুন অনাদায়ী পাওনা বলা হয়, বা আরো অনাদায়ী পাওনা ধরো, এটাও বলা হয়। আচ্ছা, আর যদি সঞ্চিতি ধরতে বলে তাহলে তো প্রাপ্য হিসাব থেকে 500 টাকা আমরা বাদ দিয়ে তারপরে ধরবো। প্রাপ্য হিসাবের অবশিষ্ট উদ্বৃত্তের উপর 5% অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। তো প্রথমে বলা হচ্ছে 2020 সালের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। খরচ তোমরা জানো, এখানে আমাদের অনাদায়ী পাওনা হচ্ছে 500 টাকা, আর সঞ্চিতি ধরবো আমরা 31,500 থেকে 500 বাদ দিয়ে 31,000 টাকার উপরে 5%, নতুন সঞ্চিতি হবে 1550, তাহলে সেটা যোগ। আর যোগফল থেকে পুরাতন সঞ্চিতি 1500 বাদ, তাহলে অনাদায়ী পাওনা খরচ হচ্ছে 550 টাকা। অর্থাৎ যেটা আমরা সব সময় করে আসতেছি এটাই। তো এখানে খসড়া দিয়ে যে নতুন সঞ্চিতিটা নির্ণয়, সেটা একটা সূত্র আকারে লিখে দেখানো হয় সব সময়। অর্থাৎ প্রাপ্য হিসাব বা নতুন অনাদায়ী পাওনা ইনটু অনাদায়ী পাওনা সঞ্চিতির শতকরা হার। তো আমাদের অঙ্কে প্রাপ্য হিসাব দেওয়া আছে 31,500, আর নতুন অনাদায়ী পাওনা হলো 500। তাহলে এটা বাদ দিয়ে তারপরে পার্সেন্টেজ 5%, তাহলে 1550 টাকা। তাহলে আমরা ক অংশের সমাধানটা বুঝলাম। জাবেদা, ব্যাখ্যার প্রয়োজন নাই সবসময় বলা হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, ব্যাখ্যা দেয়াটা একটু শিখবা। কারণ ব্যাখ্যার প্রয়োজন নাই বললেও তুমি যদি ভবিষ্যতে কোথাও আমাদের রাস্তায় আসো, দ্যাট ইজ শিক্ষকতায় আসো, তখন তুমি যদি বলো যে ব্যাখ্যার প্রয়োজন নাই, এটা বলে বলে সেরে আসো, তাহলে কিন্তু নাও হইতে পারে। আর সব সময় তো ব্যাখ্যার প্রয়োজন নাই এরকম আমাদের সিলেবাসের মধ্যে নাও থাকতে পারে। কারণ বর্তমান যে কারিকুলাম চলতেছে, সেখানে অনেক সময় সিলেবাসের সংক্ষিপ্ততার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক ব্যাখ্যার প্রয়োজন নাই বলে দিচ্ছে। কিন্তু এমনি হিসাব বিজ্ঞানের যে মূল ধারণা, সেখানে হলো জাবেদার ব্যাখ্যা তোমাকে দিতেই হবে। এজন্য ব্যাখ্যাগুলি তুমি নিজের জন্য হলেও বা আমাদের সমাজের জন্য হলেও তোমাকে এটা শিখে রাখতে হবে যে কি ধরনের ব্যাখ্যা দিতে হয়। তা আমি আজকে ব্যাখ্যাগুলি একটু তোমাদের সামনে তুলে ধরবো মৌখিক ভাবে। তাহলে জাবেদা যাও, রাশেদ ট্রেডার্সে জাবেদা দাখিলা, তারিখ, হিসাবের নাম, সূত্র বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 500 টাকা। এটার ব্যাখ্যাটা হবে নতুন অনাদায়ী পাওনা ধার্য করা হলো ও হিসাবভুক্ত করা হলো। আবার রিপিট করতেছি, নতুন অনাদায়ী পাওনা ধার্য করা হলো
ও হিসাবভুক্ত করা হলো। অথবা যদি নতুন না দাও তাহলে শুধু লিখে দেবে অনাদায়ী পাওনা ধার্য ও হিসাবভুক্ত করা হলো। কারণ একটা হলো আমরা অ্যাসেস করলাম 500 টাকা, এটাকে বলা হয় ধার্য করা, আর আরেকটা হলো আমি হিসাবের খাতায় লিখলাম। এই জন্য এই দুইটা শব্দ লিখবা যে অনাদায়ী পাওনা ধার্য ও হিসাবভুক্ত করা হলো। অথবা আরেকটা শব্দ ইউজ করতে পারো, নতুন অনাদায়ী পাওনা ধার্য ও হিসাবভুক্ত করা হলো। আচ্ছা, এরপরে আমাদের যে খরচ এই বছরের, সেই খরচের জন্য আমাদের এন্ট্রি হয় অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তার মানে কি, কি পরিমাণ টাকা খরচ হিসাবে ধার্য করলে আমাদের নতুন সঞ্চিতি যে 1550 সেটা আমরা পূরণ করে রাখতে পারবো। যেমন মনে করো একটা কলসিতে পানি আছে 20 গ্লাস, তুমি 3 গ্লাস ব্যবহার করে ফেলছো, তাহলে আর কি পরিমাণ পানি দিলে এখন সেটা পূর্ণ হবে? তাহলে আরো 3 গ্লাস দিতে হবে। তো আমাদের কি পরিমাণ নতুন টাকা নির্ধারণ করলে বা খরচ হিসাবে দেখিয়ে ফান্ডে জমা করলে আমাদের নতুন সঞ্চিতিটা ঠিক থাকবে, সেটার জন্যই আমাদেরকে এই পরিমাণ টাকা খরচ হিসাবে দেখাতে হয়। এজন্য জাবেদাটা হয় অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে এখানে তুমি ব্যাখ্যাটা লিখবা যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য টাকা ধার্য করা হলো বা টাকা হিসাবে ধরা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। মানে এইটাই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা বলতেছি না, আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণটা কিন্তু আরেকটু বেশি। তবে সেই বেশির জন্য আমাদের অতীতের যে জমা টাকা ছিল, সঞ্চিতি ছিল, সেখানেও কিছু টাকা উদ্বৃত্ত অলরেডি আছে। তাহলে আর কি পরিমাণ টাকা দিলে আমাদের সেই টাকাটা ঠিক হয়ে যাবে, এই জিনিসটার জন্যই আমাদেরকে এই কাজটা করতে হচ্ছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে আর কি পরিমাণ টাকা দিলে আমরা এই জিনিসটা ধরতে পারব। তাহলে তাহলে নির্দেশনটা কি দিবা, যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য টাকা ধার্য করা হলো লিখতে পারো, অথবা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য টাকা স্থানান্তর করা হলো এই কথাটাও লিখতে পারো। আমি আরেকবার রিপিট করি, এই 2 নাম্বার এন্ট্রিটার ব্যাখ্যাটা হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য টাকা ধার্য করা হলো, অথবা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য, এটুকু ঠিক আছে, ধার্যের পরিবর্তে স্থানান্তর করা হলো, এই কথাটা লিখে দিলেও চলবে। এরপর এই খরচটাকে আয় সারাংশে স্থানান্তর করে দিতে হবে। এটা তো একটা খরচ, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট করার মানে হলো এটা একটা খরচ। তাহলে এন্ট্রিটা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এটার ব্যাখ্যাটা হবে যে অনাদায়ী পাওনাকে আয় সারাংশে স্থানান্তর করে বন্ধ করা হলো, অথবা লিখতে পারো অনাদায়ী পাওনাকে আয় সারাংশে স্থানান্তর করা হলো, অর্থাৎ বন্ধ করা হলো। এটা যদি তুমি নাও লিখো, এইটুকু লিখে দিতে হবে যে অনাদায়ী পাওনাকে আয় সারাংশে স্থানান্তর করা হলো। তাহলে এইভাবে তুমি প্রতিটি এন্ট্রির ব্যাখ্যা একটু শিখে রাখবা। পরীক্ষা না চাইতে পারে, পরীক্ষা যে সবকিছু আমরা জানি, যা জানি সব যে লিখে দিব বা দিতে হবে সেটাও না, কিন্তু আমাদেরকে তো জানতে হবে সম্পূর্ণভাবে। এরপরে গ অংশ অনাদায়ী পাওনা হিসাব, এটা খুব গতানুগতিক। আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখে ডেবিট ঘরে, ডেবিট ব্যালেন্সের ঘরে, আর আয় সারাংশ হিসাব লিখে ক্রেডিট ঘরে, যার কারণে ব্যালেন্স ছিল ডেবিট, এখন হয়ে গেছে ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে আর কোনো ব্যালেন্স থাকলো না, এবং এটা একেবারেই গতানুগতিক। যে কোনো সময় যদি আমাদের একাধিক বছরেরও অনাদায়ী পাওনা হয়, প্রত্যেক বছরেই এই দুইটা লাইন লিখে লিখে প্রত্যেক বছর আলাদাভাবে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কখনোই ব্যালেন্স থাকে না, থাকবে না। এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, এখানে ব্যালেন্স ছিল আমাদের 1500 টাকা, এটা ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ঘরে আনা হয়েছে, ক্রেডিট ব্যালেন্সের ঘরে, ক্রেডিট ঘরে না সরি ক্রেডিট ব্যালেন্সের ঘরে। আর প্রাপ্য হিসাব লিখে আমাদের যে পরিমাণ অনাদায়ী পাওনা হয়েছে সেটার জন্য আমরা লিখি, কি লিখি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে ডেবিট করে প্রাপ্য হিসাব লিখে আমরা এই জিনিসটা লিখলাম। তাহলে এই মুহূর্তে আমাদের ব্যালেন্স, পুরাতন ব্যালেন্সের এখনো উদ্বৃত্ত আছে কত, 1000।
আচ্ছা, তারপরে আমরা এই বছর খরচ দেখিয়ে সঞ্চিতির জন্য টাকা স্থানান্তর করেছি 550। জাবেদাটা হয়েছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট ঘরে 550, দেখো শিরোনাম লিখলাম অনাদায়ী পাওনা হিসাব। তো এখন ব্যালেন্স কিভাবে হলো? আগের 1000 টাকা ছিল, পুরাতন ব্যালেন্সের উদ্বৃত্ত এখনো আছে, আর এই 550 টাকা নতুন করে দিলাম, তাহলে মোট কত হয়ে গেল ব্যালেন্স? 1550। ওই যে আমাদের নতুন সঞ্চিতির সমান। ওই যে একটু আগে যে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা নতুন সঞ্চিতির সমপরিমাণ টাকা কিন্তু খরচ দেখাইতে হয় না। যেমন এখন আমাদের নতুন সঞ্চিতি হলো 1550, কিন্তু আমরা খরচ দেখাচ্ছি 550। কারণটা কি? আমাদের পূর্বে এত বেশি পরিমাণ পুরাতন সঞ্চিতি ছিল, যেগুলি টাকা খরচ বাদ দিয়েও আরো অনেক টাকা উদ্বৃত্ত আছে, এবং সেই উদ্বৃত্ত দিয়ে আমরা আগামীর জন্য আবার নতুন সঞ্চিতি হিসাবে এটাকে গঠন করে ফেলতে পারলাম, যার কারণে আমাদের নতুন ভাবে খরচের পরিমাণটা একটু কম হয়েছে, 550 টাকা হয়েছে। এই ছিল অবস্থা। আর সব সময় অনাদায়ী পাওনার সঞ্চিতি, যেটা আমি গতানুগতিক ভাবে তোমাদেরকে বলে আসতেছি, যে অনাদায়ী পাওনার সঞ্চিতির যে ব্যালেন্স, প্রত্যেক বছরের যে ব্যালেন্স তুমি দেখবা, সেই ব্যালেন্সটা হইতে হবে নতুন সঞ্চিতির সমপরিমাণ টাকা। এরপরে সৃজনশীল সমস্যা 6, কবি ট্রেডার্স এর হিসাব বইতে 2020 সালে প্রাপ্য হিসাব সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। অনাদায়ী পাওনা সঞ্চিতি 1 তার মানে হলো পুরাতন সঞ্চিতি। তারপরে আছে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হয়েছে। হিসাবভুক্ত হয়ে গেছে মানে হলো এটা প্রাপ্য হিসাব থেকে বাদ দেয়া হয়ে গেছে। অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে মানে হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা, অথবা এটাকে আমরা বলতে পারি লিখিতব্য, অথবা নতুন অনাদায়ী পাওনা। তো এই দুইটাকে কেন্দ্র করে আমরা একটাই এন্ট্রি করতেছি এখানে, 4-3 7,000 টাকা। প্রাপ্য হিসাব 1 দেওয়া আছে, চলতি বছরের বাকিতে বিক্রয় দেওয়া আছে। তাহলে চলতি বছরের বাকিতে বিক্রয় থাকলে আর প্রাপ্য হিসাব 1 থাকলে আমরা কি করি? দুটোটা যোগ করে সমাপনী প্রাপ্য হিসাবের পরিমাণ বের করে নিই। প্রাপ্য হিসাবের অবশিষ্ট উদ্বৃত্তের উপর 10% সঞ্চিতি, তাহলে 10% কিভাবে ধরবো? 43,000-এর সাথে 60,000 যোগ করে যোগফল থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দিতে হবে 3,000, তারপরে ধরতে হবে 10%। এখন দেখি আমাদের করণীয়ের মধ্যে তারা কি করতে বলেছে। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির জের নির্ণয়। তো 2020 অনাদায়ী পাওনা সঞ্চিতির জের মানে কি? অর্থাৎ এটা আমরা ওই যে প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয় যোগ করে, তারপরে যোগফল থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দিয়ে, তারপরে পার্সেন্টেজ ধরলে যেটা আসবে সেটাই। সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করতে বলছে। সংশ্লিষ্ট খতিয়ান বলতে এখানে নাম বলে নাই, তাহলে এখানে যেহেতু তোমার বিক্রয় আছে, বিক্রয় একটা জাবেদা হবে, সেটা আসবে, তারপরে প্রাপ্য হিসাব আসবে, অনাদায়ী পাওনা হিসাব আসবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আসবে। সংশ্লিষ্ট বললে তোমাকে দেখতে হবে এই প্রশ্নের আলোকে যে জাবেদাগুলো তুমি করেছো, সেই জাবেদাগুলির সাথে যতগুলো হিসাব জড়িত, এই সবগুলাই করতে হবে। আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে উপযুক্ত বিষয়সমূহের প্রভাব দেখাও। দুইটাতে, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আর যদি আর্থিক বিবরণীতে উপযুক্ত বিষয়সমূহের প্রভাব দেখাও, তাও এই দুইটাই হবে আর্থিক বিবরণী বললে। আর এখন বলছে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী হলো আর্থিক বিবরণীর একটা অংশ, নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। আর আর্থিক বিবরণী মানে হলো আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আবার নগদ প্রবাহ বিবরণী যদি করতে বলে নগদ প্রবাহ বিবরণীও বুঝাতে হবে। এই সকল অঙ্কে নগদ প্রবাহ বিবরণী থাকে না। তাহলে এখন আসো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত নির্ণয়। প্রাপ্য হিসাব 43,000 যোগ ধারে বিক্রয় 60,000, 1,03,000, অলিখিত অনাদায়ী পাওনা 3,000, তাহলে হলো 1 লাখ। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যে দেখো কিভাবে হলো, ওই 1 লাখ টাকার উপরে 10%, অর্থাৎ নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব, দ্যাট ইজ 1 লাখ টাকা ইন্টু অনাদায়ী পাওনা সঞ্চিতি শতকরা হার, তার মানে 10,000 টাকা। এই 10,000 টাকাই হলো আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপরে খতিয়ান গুলা সংশ্লিষ্ট, প্রথমে হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। তো অনাদায়ী পাওনা হিসাব হলে এখানে কি পরিমাণ খরচ সেটা, তাহলে খসড়া লাগবে একটা। তো জাবেদা যেটা করা হয় সেটা হলো অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই জন্য অনাদায়ী পাওনা ডেবিট ঘরে 7,000, ডেবিট ব্যালেন্স 7,000, আর আয় সারাংশ হিসাব লিখে এটাকে ক্রেডিট, তার মানে ব্যালেন্স নাই। আর খসড়া আমরা একটু পরেই দেখতেছি। এরপর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, দেখো ব্যালেন্স ছিল আগের 10,000,
আর প্রাপ্য হিসাব হলো ওই যে 4,000 আর 3,000, 7,000 ডেবিট, তাহলে ব্যালেন্স থাকলো ক্রেডিট 3,000, যেহেতু 10,000 ছিল ব্যালেন্স, এখানে 7,000 ডেবিট 3,000। আর অনাদায়ী পাওনা যেটা আমাদের খরচ 7,000 ক্রেডিট, এই জন্য 10,000 টাকা নতুন সঞ্চিতি যেটা হলো এটা। এখানে প্রাপ্য হিসাবটা দেখো, আর খসড়াটা আগে দেখে নাও। মোট অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে মোট অনাদায়ী পাওনা কত? 4,000 যোগ 3,000, হ্যাঁ, আর যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা 10,000, বিয়োগ পুরাতন সঞ্চিতিও 10,000। সংখ্যাগুলো মিলে গেছে, জন্য বিভ্রান্তির মধ্যে পড়বা না আবার। তাহলে 4,000 হলো হিসাবভুক্ত অনাদায়ী পাওনা, 3,000 হলো অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা, আর 10,000 হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর বিয়োগের 10,000 হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমাদের অনাদায়ী পাওনা খরচ যেটা 7,000, এটাই ওখানে ওই অনাদায়ী পাওনা খতিয়ানের মধ্যে খসড়া শব্দ লিখে দিয়েছে যে এখান থেকে নেওয়া হয়েছে। এবার প্রাপ্য হিসাব দেখো। প্রাপ্য হিসাব খতিয়ান তো আগের নিয়মে ছক আঁকা হয়েছে আমাদের। ব্যালেন্স যেটা দেওয়া ছিল 43,000, প্রাপ্য হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স প্রদর্শন করে, এই জন্য আজকেও আমাদের ডেবিট ব্যালেন্সই প্রদর্শন করলো 43,000। আর আমরা যে বিক্রয় করলাম, বিক্রয়ের জন্য জাবেদা হয় কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাবের ডেবিট ঘরে টাকাটা লিখবো 60,000, শিরোনামটা হবে বিক্রয় হিসাব। তাহলে এখন ব্যালেন্স হয়ে যাবে 43,000 আর 60,000 যোগ করলে 1,03,000 ডেবিট ব্যালেন্স। আর আমাদের যেটা অনাদায়ী পাওনা, অর্থাৎ আমরা যে ওই যে 4,000 আর 3,000, এখানে যে খরচটা এখানে লেখা আছে অনাদায়ী পাওনা, এখানে আমি তোমাদেরকে একটু বলি, এই জিনিসটা আমি কিন্তু পছন্দ কম করতেছি। এখানে দেখা যাচ্ছে 7,000 দেয়, আসলে এটা কিন্তু 7,000 হবে না। এখানে 7,000 তো হলো তাহলে 4,000 সহ, কিন্তু 4,000 তো তারা বলছে হিসাবভুক্ত। দেখো খেয়াল করে, এই জিনিসটা কিন্তু ভুল হচ্ছে। এই যে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হয়েছে 4,000, তাহলে আমাদের এখানে একসাথে জাবেদা দেওয়ার কারণে এই জিনিসটা ঘটে গেছে। আসলে এটা এই 7,000 টাকা, এটা না, সরি, এই 7,000 টাকা এখানে আসলে আসবে এখানে 3,000। এজন্য আমি ফ্রন্ট ক্লাস যদি নিতে পারি কখনো ইনশাল্লাহ, তাহলে বিষয়টা বলে দিব। এই যে লিখিত অনাদায়ী পাওনা আর অলিখিত অনাদায়ী পাওনা, এখানে কিন্তু আমাদের জাবেদা দুইটা করা উচিত, একই রকম হইলেও। একটা হবে প্রাপ্য হিসাব তোমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 7,000। এই টাকাটা কিন্তু আমরা আসলে প্রাপ্য হিসাবে আনবো না। আর এই টাকাটা যদি আমরা প্রাপ্য হিসাবে আনতে হয়, তাহলে আরো অনেক কাহিনী আছে, সেটা আমি পরে বর্ণনা করব। অনলাইন ক্লাস এটা সম্ভব হবে না বুঝাই দেওয়ার। এমনি শুধু ইঙ্গিত দিই, তাহলে আমাদের যে ব্যালেন্স 43,000 আছে, এই 43,000-এর সাথে 4,000 যোগ করে নিতে হবে, এটাকে 47,000 বানাইতে হবে। তো সেই লাইনে আমি এখন যাব না তোমাদের সাথে আলাপে। আমি শুধু এইটুকু ইঙ্গিত দেব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এখানে 7,000 না লিখে 3,000 লিখবা, তাহলে তোমার এখানে ব্যালেন্সটা দাঁড়াবে আসলে 1,00,000 টাকা, অর্থাৎ যেটা 96,000 এটা হবে 1,00,000। কারণ যেটা হিসাবভুক্ত হয়ে গেছে সেটা তো আসলে প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়ে গেছে। তাহলে এখন আমি আবার কেন প্রাপ্য হিসাব থেকে সেটাকে বাদ দিচ্ছি? কারণ আমি তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরার সময় কত বাদ দিচ্ছি? 3,000, সেখানে কিন্তু 7,000 বাদ দিই নাই। তাহলে সেখানে যেহেতু আমি 3,000 বাদ দিয়েছি, দেখো গণনাটা একটু, তাহলেই বুঝবা। নতুন সঞ্চিতি যে নির্ণয় করেছি আমরা, এই যে এখানে দেখো, এই যে 3,000 বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে যেহেতু 3,000 বাদ দেওয়া হয়েছে, তার মানে কি 4,000 টাকা অলরেডি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়ে গেছে, এবং সেটাই তো মেন করে, অর্থাৎ হিসাবভুক্ত হয়ে গেছে মানে এটা বাদ দেওয়া একবার হয়ে গেছে। তাহলে আমি তো দ্বিতীয়বার আর বাদ দিব না। তাহলে তোমরা একটু মার্কিং রাখো এই জায়গাটা। আমি আজকে বিভাগীয় প্রধান স্যারের সাথে কথা বলবো তোমাদের, সরি, এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এটা লিখে তোমরা এখানে 3,000 দেখাও। 3,000 দেখালে তোমার এই ব্যালেন্সটা আসবে 1,00,000 টাকা, এবং এটাই রাইট। এরপরে হলো আয় বিবরণী আংশিক। এখানে দেখো মোট অনাদায়ী পাওনা লেখা হচ্ছে 7,000, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,000, বাদ পুরাতন সঞ্চিতি 10,000, 7,000, এটা ঠিক আছে। এরপরে আর্থিক অবস্থার বিবরণীটা দেখো, প্রাপ্য হিসাব 43,000 যোগ ধারে বিক্রয় 60,000, 1,03,000, আর বিয়োগ নতুন অনাদায়ী পাওনা 3,000, হ্যাঁ, তারপরে
এখানে দেখো নতুন অনাদায়ী পাওনা বাদ দিচ্ছে, কিন্তু এখানে 3000, এটা ঠিক আছে আবার, তাহলে 1 লাখ। আর বাদ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 10,000, এটাও ঠিক আছে, 90,000। তাহলে আমাদের শুধু প্রাপ্য হিসাবের যে খতিয়ান, সেখানে অনাদায়ী পাওনার সঞ্চিতি লিখে যেখানে 4,000 টাকা আছে, 7,000 টাকা দেখানো হয়েছে, সেখানে দেখাবা তোমরা 3,000, তাহলেই আমাদের অঙ্কটা রাইট হয়ে যাবে। এবং সবসময় একটা কথা মনে রাখবা, যে লিখিত অনাদায়ী পাওনা পুনরায় কিন্তু আর প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয় না, এবং আমাদের গণনাগুলা ঠিক আছে, আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে যেটা দেখাচ্ছে সেটাও ঠিক আছে। শুধুমাত্র আমরা যে প্রাপ্য হিসাব যদি কখনো করি, সেখানে কিন্তু আমাদের একটু অসুবিধা দেখা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, মোট অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ ফলেছে পুরাতন সঞ্চিতি বড় হইলে, অর্থাৎ এখানে হলো পুরাতন সঞ্চিতি যদি বড় হয়, তাহলে সেই জিনিসটা 2020 সালের 31 ডিসেম্বর তারিখে পাপিয়া ট্রেডার্স এর আংশিক রেও অমিল নিম্নে প্রদত্ত হলো। পাপিয়া ট্রেডার্স রেও অমিল আংশিক 31 ডিসেম্বর 2020, প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সঞ্চিতি মানে পুরাতন সঞ্চিতি। অন্যান্য তথ্যের মধ্যে আছে প্রাপ্য হিসাব থেকে 10,000 টাকা অনাদায়ী পাওনা বাবদ অবলোকন করতে হবে, এবং প্রাপ্য হিসাবের অবশিষ্ট উদ্বৃত্তের উপর 7% অনাদায়ী পাওনার সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে জাবেদা, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এখানে একটু দেখো খরচ কিভাবে নির্ণয় করলো। মোট অনাদায়ী পাওনা, অর্থাৎ মোট মানে কি, এই যে 15,000 যেটা অনাদায়ী পাওনা রেওয়া মিলে আছে, আংশিক রেওয়া মিলে, আর নতুন করে আরো অনাদায়ী পাওনা ধরতে বলছে কত, অবলোকন করতে হবে 10,000, এই মিলে বলে তারা মোট অনাদায়ী পাওনা। তো এটা আসলে আমি যখন ক্লাস করাই সরাসরি, তখন এইভাবে আমি লিখি না, আমি প্রথমে লিখি পুরাতন অনাদায়ী পাওনা 15,000 টাকার ঘরে যোগ নতুন অনাদায়ী পাওনা 10,000, তারপরে 25,000 টাকা বানাই। এখানে একত্রে 25,000 টাকা বানিয়েছে। অঙ্কের ফলাফলের কোনো বেশ কম নাই, কিন্তু প্রেজেন্টেশনটা একটু আলাদা করে দিতে পারলে ভালো হয়। তারপরে যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 13,300, এটার জন্য একটা খসড়া আমরা দেখবো। যোগফল থেকে বাদ পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি 40,000, তাহলে হলো অনাদায়ী পাওনা খরচ, হ্যাঁ 1,700 টাকা। তাহলে অনাদায়ী পাওনা খরচটা আমরা বের করলাম। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ নির্ণয় কিভাবে করলো দেখো, প্রাপ্য হিসাব 2 লাখ টাকা আছে, তার থেকে ওই যে নতুন অনাদায়ী পাওনা বাদ দেওয়া হয়। দেখো খেয়াল করে, পুরাতন যেটা অথবা যেটা লিখিত অথবা যেটা রেওয়া মিলে থাকে, সেটা কিন্তু বাদ দেওয়া হয় না। হ্যাঁ, তাহলে 10,000, তারপরে 7%, 1,90,000-এর 7%-এ আসলো 13,300 টাকা। এটাই হলো আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যে টাকাটা, যেটাতে খসড়া শব্দ ইঙ্গিত করতেছে। এরপরে বলতেছে মোট অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ ফলেছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বড় হওয়ার কারণে কি কি করতে হচ্ছে, এখানে যে জাবেদাগুলো হবে সেগুলো একটু উল্টে যাবে। শুধু এখানে যা দেখাইছে এটা তোমার পরীক্ষা খাতায় আসবে না, এটা তোমার বোঝার জন্য বলা হয়েছে, তোমার পরীক্ষা দেখাইতে হবে এটা। এখন আসো পরীক্ষার খাতায় যেটা দেখায়, খ অংশ। এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে আমি কিন্তু দুইটা এন্ট্রি করি, একটা আমি দেই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 15,000, আরেকটাও সেম ঘটনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000। তখন যদি আমরা প্রাপ্য হিসাব করি, 15,000 টাকার জন্য যে জাবেদাটা আমি দিলাম, সেই জাবেদার কিন্তু খতিয়ানে কোনো প্রভাব আমরা দেখাবো না, কারণ প্রাপ্য হিসাবের খতিয়ান, কারণ ওইটা হিসাবভুক্ত। তখন আমরা দ্বিতীয় যে এন্ট্রিটা থাকে আমাদের, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000, এটার প্রভাবটা শুধু আমরা প্রাপ্য হিসাব নামক খতিয়ানে দেখাবো। কিন্তু একত্র হয়ে যাওয়ার কারণে অনেক সময় খতিয়ানে এই জিনিসটা ঘটে যাচ্ছে আমাদের, এটা একটু খেয়াল করতে হবে। এরপরে হলো খরচের জন্য, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট 1,700। এরপর অনাদায়ী পাওনাকে আয় সারাংশে স্থানান্তর করে দিতে হবে, যার কারণে এন্ট্রি হয় অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট। এটা গতানুগতিক এন্ট্রি, ঠিক আছে। এরপরে হলো অর্থাৎ এখানে যেহেতু আমাদের খরচটা কম, খরচ বেশি না, এই জন্য আয় সারাংশ ক্রেডিট হয়েছে, আর এখানে সঞ্চিতি হয়েছে ডেবিট। এমনি আমরা কি করি, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এই দুইটা এন্ট্রি খেয়াল করবে, এই দুইটা এন্ট্রি, অর্থাৎ একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। এটা কেন হয়, যদি সঞ্চিতি বড় হয়। কোন সঞ্চিতি? পুরাতন সঞ্চিতি, মানে বিয়োগের সংখ্যাটা যদি বেশি হয়, তখন সেটাকে আমরা লাভ হিসাবে গণ্য করে ফেলি,
আয় হিসাবে গণ্য করে ফেলি। আর আয় হিসাবে গণ্য করার মানে হলো আয় সারাংশকে ক্রেডিট করতে হয়, আর খরচ হিসাবে গণ্য করার মানে হলো স্থানান্তর এন্ট্রি আয় সারাংশকে তখন ডেবিট করতে হয়। এই দুইটা এন্ট্রি আমাদেরকে খেয়াল রাখতে হয়। যদি পুরাতন সঞ্চিতি আমাদের বেশি হয়, কিসের তুলনায়? অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির যোগফলের থেকেও যদি পুরাতন সঞ্চিতি বেশি হয়, তখন যে পরিমাণ বেশি সেই পরিমাণ টাকা দিয়ে সঞ্চিতিকে ডেবিট করে অনাদায়ী পাওনাকে করা হয় ক্রেডিট, আর অনাদায়ী পাওনাকে ডেবিট করে আয় সারাংশকে করা হয় ক্রেডিট। দ্যাট ইজ এটা আমাদের আয়। এরপরে অনাদায়ী পাওনা হিসাব, এটা আগের নিয়মেই থাকে, যেদিকেই যাক অঙ্ক। এরপরে হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে একটু চেঞ্জ হয়। চেঞ্জ হয় মানে কি, আমাদের তো আর খরচ ধার্য করতে হয় না, আমাদের আয় হয়ে যায়। যেমন দেখো, আমাদের ব্যালেন্স ছিল 40,000, আর প্রাপ্য হিসাবের জন্য আমাদের খরচ হয়েছে 15 আর 10 25,000। তাহলে এখনো আমাদের আছে 15,000 ব্যালেন্স, কিন্তু আমাদের নতুন সঞ্চিতির পরিমাণ আমরা জানি 13,300। তাহলে পুরাতন সঞ্চিতি এখনো বেশি, নতুন সঞ্চিতি বাদ দিলেও 1700 টাকা বেশি থাকবে। সেই 1700 টাকাকে আমরা আয় বলে সাব্যস্ত করে ফেলছি, যার কারণে আমরা কি করলাম, সঞ্চিতি হিসাবের ডেবিট করলাম। কারণ আমাদের জাবেদাটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, যার কারণে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট দিকে 1700 টাকা অনাদায়ী পাওনা শিরোনামে লিখলাম। তাহলে এই 1700 যে এটা খতিয়ান স্থানান্তরটা, এটা কিন্তু উল্টা হইলো। কারণ এমনিতে অনাদায়ী পাওনা সঞ্চিতিতে খরচের জন্য আমরা করি ক্রেডিট, তখন আবার ওখানে ব্যালেন্স থেকে আমরা যোগ করি, আর এখন কিন্তু আমরা ব্যালেন্স থেকে বাদ দিয়েছি, 15,000 থেকে 1700 বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা 13,300 টাকা নির্ণয় করলাম। দেখো তো সবাই বুঝো কিনা জিনিসটা? অর্থাৎ যদি খরচ হিসাবে নির্ধারণ হয় তখন যোগ হয় সঞ্চিতির সাথে, আর যখন উদ্বৃত্ত হয় তখন পুরাতন সঞ্চিতির উদ্বৃত্ত থেকে এটা বাদ দিতে হয়, যোগ আর করতে হয় না। আমরা এখন বাদই দিয়েছি, এবং বাদ দেওয়ার পর তখনই আমাদের নতুন সঞ্চিতির পরিমাণটা আমরা নির্ধারণ করতে পারলাম। এরপরে হলো সমস্যা 8, পূর্বে অবলোকনকৃত অনাদায়ী পাওনা আদায় করা হলে, অর্থাৎ আগে অনাদায়ী পাওনা ছিল, এখন আদায় হয়ে গেছে। 2020 সালের 1 জানুয়ারি তারিখে শাহাদাত ট্রেডার্স এর হিসাব বই থেকে নিম্নে বর্ণিত তথ্যাবলী নেওয়া হয়েছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি আর প্রাপ্য হিসাব, এটা পুরাতন সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স আর প্রাপ্য হিসাব। 2020 সালের প্রাপ্য হিসাব সম্পর্কিত অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ: ধারে বিক্রয়, প্রাপ্য হিসাব থেকে আদায়, পূর্বে অবলোকনকৃত অনাদায়ী পাওনা আদায়। এই আইটেমটাই নতুন, এটা হাইলাইট করে দেখাচ্ছে তারা। অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে মানে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণটাও সংখ্যা দিয়ে দিছে 5,000। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে খরচ নির্ণয় করতে বলেছে। দেখো খরচ কিভাবে নির্ণয়, উপযুক্ত জাবেদা, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিত প্রাপ্য হিসাব তৈরি করো। এখানে দেখো প্রাপ্য হিসাবটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে আবার। আচ্ছা, খরচের পরিমাণ অনাদায়ী পাওনা 2500, আমাদের কি 2500 একসাথে ছিল কিনা দেখি। এটা অনাদায়ী পাওনা, এটা পুরাটাই নতুন। এখানে কিন্তু আবার পূর্বের অনাদায়ী পাওনা নাই। পূর্বের অনাদায়ী পাওনা বা লিখিত অনাদায়ী পাওনা থাকলে এখানে দেওয়া থাকে, এখানে নাই, এই ছকে নাই। এটা মানে হলো নতুন, এবং অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে, এটা বলেও দিয়েছে যে এটা পুরাটাই নতুন। হ্যাঁ, এখানে আবার প্রাপ্য হিসাবে সমস্যা হবে না, যেহেতু পুরাটা নতুন। তাহলে অনাদায়ী পাওনার 2500 যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি দেওয়া ছিল 5,000, 7,500 বাদ পুরাতন সঞ্চিতি 2,000, তাহলে খরচ হলো 5,500। আচ্ছা, এরপরে জাবেদা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ধারে বিক্রয়ের কারণে। তারপরে হলো নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব থেকে আমরা কিছু টাকা আদায় করতে পেরেছি, সেজন্য নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপরে একত্রে এন্ট্রি দিয়ে দিছে কোনটা, ওই যে পূর্বে অবলোকনকৃত অনাদায়ী পাওনা আদায়ের জন্য নগদান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট। এই এন্ট্রিটা দিলে অঙ্ক হয়ে যাবে। এটা সনাতন পদ্ধতি, তবে এটা না দিয়ে তোমরা এটার বিপরীতে দুইটা এন্ট্রি দিবা, সেটাই আমি পছন্দ করি। দুইটা এন্ট্রি কি হবে, একটা হবে প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এটা। তারপরে হবে আবার নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার রিপিট করতেছি, এখানে দেয়া হয়েছে নগদান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট। এটার পরিবর্তে তুমি দুইটা এন্ট্রি করবা, একটা হবে প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, আরেকটা হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 7,000। আচ্ছা, এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা হলো এই বছরে নতুন অনাদায়ী পাওনা হলো সেটার জন্য। তারপরে হলো
অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি ক্রেডিট। ওই যে খরচের জন্য 5,500 ক অংশে গণনা থেকে আনা হয়েছে, করণীয় ক থেকে 5,500। তারপরে আয় সারাংশ, এখানে কিন্তু এটা খরচ, এই জন্য আয় সারাংশ ডেবিট হয়েছে, আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এখানে একটা দেখাচ্ছে, দেখো এই ক্ষেত্রে পূর্বে অবলোকনকৃত অনাদায়ী পাওনা আদায় করা হলে 3 নং জাবেদার ক্ষেত্রে একটি জাবেদার পরিবর্তে 2টি জাবেদা দেওয়া যায়। অর্থাৎ ওই যে আমি যে জাবেদাটা বললাম, একটার পরিবর্তে তুমি 2টা জাবেদাও দিতে পারবা, জাবেদা 2টা শুধু এখানে দেখানো হয়েছে। প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দেখাবা, ওই যে 3 নাম্বার এন্ট্রিটা যেটা এই যে এটা 7,000 টাকা, তাহলে এখানে দেখাবা তুমি 7,000। প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট 7,000। আবার দিবা নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 7,000। অর্থাৎ ওই একটা এন্ট্রি বাদ দিয়ে 2টা এন্ট্রি সেখানে দিবা। এরপরে হলো অনাদায়ী পাওনা হিসাব, এটা গতানুগতিক ভাবে মিলে যায়, এখনো মিলে গেছে। এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, এখানে দেখো ব্যালেন্স 2,000, তারপরে প্রাপ্য হিসাব 2,500, যেটা নতুন অনাদায়ী পাওনা হয়েছিল সেটার জন্য, তাহলে ডেবিট ব্যালেন্স হয়ে গেল। আর অনাদায়ী পাওনা খরচ দেখালাম আমরা 5,500, তাহলে এখন আমাদের সঞ্চিতির ব্যালেন্স ওই যে 5,000 তারা অঙ্কে বলে দিয়েছিল সেটাই থাকলো। কারণ কি এখানে ডেবিট ব্যালেন্স ছিল 500, আর এখানে 5,500 আমরা খরচ দেখায় টাকা তৈরি করলাম, তৈরি থেকে 500 বাদ গেল, 5,000 টাকা নতুন সঞ্চিতি হলো। এখানে প্রাপ্য হিসাবটা কি দেখো, এখানে কিন্তু সমস্যা হবে না, কারণ এখানে অনাদায়ী পাওনা পুরাটাই নতুন, এই জন্য এখানে আর সমস্যা হবে না। কিন্তু যদি এই অঙ্কেও একটা পুরাতন থাকতো, তাহলে কিন্তু দেখা যাবে যে আবার তারা সমস্যা করে দিয়েছে। এখানে ব্যালেন্স আছে 24,000, বিক্রয় হিসাব ডেবিট ঘরে 80,000, যোগফল 1,04,000 ডেবিট ব্যালেন্স। নগদান হিসাব 70,000 টাকা আমরা আদায় করে ফেলছি, জাবেদা কি হয় নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এর জন্য প্রাপ্য হিসাবের ক্রেডিট, তাহলে আর 34,000 টাকা ব্যালেন্স থাকে। আর ওইদিকে আমাদের যেটা 2,500 টাকা নতুন অনাদায়ী পাওনা, সেটার জন্য আমাদের এন্ট্রি কি ছিল, প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এই জন্য যেটা এটাতেই তো ভুল করছে মনে হয়, একটু দেখি, রাখো একটু দেখে নিচ্ছি। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট ঠিক আছে, এটা পোস্টিং ঠিক আছে, অনাদায়ী পাওনা এটার জন্য আসবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে প্রাপ্য হিসাবের ক্রেডিট। তাহলে এখানে ভুল করেছে, এখানে এখানে এই যে এটা বসবে তোমার ক্রেডিট ঘরে, এই 2,500 টাকা বসবে ক্রেডিট ঘরে, কারণ আমাদের জাবেদাটা ছিল কি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে এই 2,500 টাকা ক্রেডিট ঘরে আনবা, এখানে এখানে আনবা, এখানে আনার পরে এই 2,500 এখান থেকে বাদ দিলেই হবে 31,500 টাকা। আবার রিপিট করতেছি, 31,500 টাকা। আর ওই যে 2টা এন্ট্রি দেওয়ার কথা বলছিলাম, সেগুলো যদি দাও তাহলে তোমার 7,000 টাকা এখানে 2বার আসবে। একবার আসবে অনাদায়ী পাওনা সঞ্চিতি, 7,000 টাকা ডেবিট হবে, তখন তোমার 7,000 টাকা আরো ব্যালেন্স বেড়ে গেল, তারপরে আবার নগদান হিসাব লিখে 7,000 টাকা ক্রেডিট, তার মানে ওইটার আলটিমেটলি আর কোনো প্রভাব থাকলো না। তো এই অঙ্কটাতে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে কিন্তু আমাদের কোনো ঝামেলা হয় নাই, এই অঙ্কটাতে আমাদের ঝামেলা হয়েছে শুধু এই টাকাটাকে তারা ভুল ক্রমে ডেবিটে পোস্টিং করে ফেলছে, ডেবিট ঘরে দেখিয়ে দিয়েছে, এটাকে আসলে ক্রেডিট ঘরে আনতে হবে 2,500 টাকা। এটা এখানে এনেই তোমরা কাজটা শেষ করবে, অর্থাৎ এটা বিয়োগ আবার ঠিকই করেছে, কিন্তু এখন যেমন ডেবিট আছে এখানেও ডেবিট, তাহলে হওয়ার কথা ছিল কিন্তু আবার যোগ, কিন্তু যোগ তারা করে নাই, করেছে বিয়োগ। তার মানে এটা স্লিপ অফ প্যান হইতে পারে, তো এখানে তো প্যান নাই, এখানে হলো স্লিপ অফ কম্পিউটার অপারেটিং, এখানে এটা এখানে যাবে। হ্যাঁ, তো এখানে গেলে এটা বিয়োগফল 31,500 ঠিকই আছে। এরপরে একটা হোমওয়ার্ক দিয়েছে, এই হোমওয়ার্কটাও তোমাদের এটার মতোই, অর্থাৎ 1 জানুয়ারি তারিখের একটা ব্যালেন্স আছে, আর প্রাপ্য হিসাবের পরিমাণ আছে সমাপনী, প্রাপ্য হিসাবে এত টাকা অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে, মানে নতুন অনাদায়ী পাওনা, এবং এটা বাদ দিয়ে 5% সঞ্চিতি ধরতে হবে, তাহলে এই অঙ্কটাও তোমাদের করণীয়ের মধ্যে আছে। তাহলে এখানে যেটা আজকের আলোচনাটা, এটা ক্লাসটা আবার রিপিট করলাম এই জন্যই যে আমাদের পুরাতন সঞ্চিতির উদ্বৃত্ত যদি বেশি হয়, এই অঙ্কটা আমাদের একটু জরুরি দরকার, মাঝে মধ্যে চলে আসে। আর অনাদায়ী পাওনা আদায় হলে, অর্থাৎ পূর্বেও অনাদায়ী পাওনা ছিল এখন আদায় হয়ে গেছে, তাহলে সেটার জন্য আমাদের কি ধরনের এন্ট্রি করতে হয়, তাহলে সেটাও আমাদেরকে দেখতে হয়। এই জন্য এই জিনিসগুলা
তুলে ধরার জন্য আজকের এই অঙ্ক ক্লাসটা আমরা রিপিট করলাম আরেকবার। তো আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো একটু ঠিক মতো করলে এই প্রাপ্য হিসাবের যে চ্যাপ্টারটা এটা আসলে পারবা, আশাবাদী আমরা সবাই মিলে আর কি। তোমাদের কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? নাই মনে হচ্ছে। তাহলে আমার শেষ কথা থাকবে, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকারি নিয়ম কানুন গুলো মেনে চলি, তাহলে আমরা যদি সবাই জাতিগতভাবে উদ্ধার হতে পারি। এবং দোয়াও করতে হবে, মেনেও চলতে হবে, দোয়াও করতে হবে। আজকের আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।